তারেক রহমান নিজ দেশে এবং নিজ জন্মভূমিতে তিনি অবস্থান করছেন এবং একই সাথে শুধু তিনি একা নন, সব পরিবারে তিনি আছেন। দীর্ঘ 17 বছর পর নানা চড়াই উতরাই, নানা রকম রাজনৈতিক বাধা, নানা রকম আইনি বাধা, এই সব কিছুকে রীতিমতো তিনি উতরে তিনি এখন স্বাধীন মানুষ হিসেবে দেশের মানুষের জন্য তিনি কিন্তু দেশে ফিরে এসেছেন দীর্ঘদিন পর। এবং সেই খবরই আসলে আমাদের সহকর্মীরা বলছিলেন। সিলেটে এই মুহূর্তে তাকে বহনকারী বিমানটি অবস্থান করছে, সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি আছে এবং তার কিছুক্ষণ পর কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আর গতকাল থেকে আমরা দেখেছি দিনভর দেশের নানা প্রান্ত থেকে যে যেভাবে পেরেছে তারা কিন্তু এসে এই সংবর্ধনা যে মঞ্চ তৈরি করা হয়েছে তারেক রহমানের জন্য, সেখানে তারা অবস্থান করেছেন। আমাদের সহকর্মী রাকিব হাসান যুক্ত হয়েছেন। রাকিব, আজকে বলা যায় বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি, নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলছি গত বছর খানিকের ভিতরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে। সেখানে আজকে একটি বিশেষ দিন, তারেক রহমান দেশে এসেছেন এবং একই সাথে নতুন করে রাজনীতি এবং দেশ গড়ার যে দায়িত্বটা আসলে দিন শেষে তার ঘাড়েই পড়তে যাচ্ছে, এমনটাই আসলে সবাই বলছেন। কিন্তু তার যে পথ চলাটি যদি আমরা আসলে লক্ষ্য করি, এর আগে নানা রকম আসলে ঘটনা, রাজনৈতিকভাবে হয়রানি, মামলা, নানা ধরনের নির্যাতন এবং অনেকটা বাধ্য হয়ে তাকে নিজের দেশ ছাড়তে হয়েছে, সে খবরও আসলে আমরা জানি। আমরা একটু সেই বিষয়টা নিয়ে যদি আপনার কাছ থেকেও কয়েকটি তথ্য জেনে নিই। ধন্যবাদ তানিয়া। তবে তথ্য জানানোর আগে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই, কারণ একটা অবিশ্বাস্য মুহূর্তের আপনি সাক্ষী হলেন। কারণ আমরা অপেক্ষা করছিলাম এবং বারবার বলছিলাম যে দেশের যে আকাশসীমা, সে আকাশসীমায় তারেক রহমান সপরিবারে পৌঁছেছেন এবং আমরা ক্ষণ গণনা করছিলাম কে আসলে সেই দৃশ্যটা তুলে ধরতে পারে সবার আগে। এবং আমরা খুবই গর্বিত যে একাত্তর টেলিভিশন সবার আগে সেটা তুলে ধরতে পারলো এবং আপনি তার সাক্ষী হলেন। এবং অবশ্যই সুজাতকে তো ধন্যবাদ জানাতেই হয়, কারণ সে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করছিল। আপনি যেটা বলছিলেন যে তারেক রহমানের যে দেশে ফেরার প্রেক্ষাপট এবং দেশ ছাড়ার সময়কার প্রেক্ষাপট, দুটো জিনিস যদি আপনি বিবেচনা করেন তাহলে একটা কমন ফ্যাক্টর পাবেন। আমি গতকাল রাতে বসে পড়ছিলাম আসলে মঈনুর আহমেদের যেই লেখাটা সময়ের স্মৃতিচারণ, এবং তিনি খুব চমৎকার করে বলছিলেন যে বাংলাদেশে এই জায়গা থেকে, ভূখণ্ড থেকে -2 যে ফর্মুলাটা বলা হচ্ছিল, সেটার উদ্দেশ্য ছিল রাজনৈতিক অস্থিরতা এবং সেই রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তারেক রহমানকে নানামুখী বাস্তবতা তৈরি করা হয়েছে। কখনো বলা হয়েছে তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ, পিজি হাসপাতালে চিকিৎসা চলছে এবং আমরা মনে করতে পারি 2008 সালের 8 সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে রিলিজ হন এবং তারপর তিনি খুব বেশি হলে 72 ঘন্টা সময় পেয়েছিলেন, 72 থেকে 96 ঘন্টার আশপাশের সময় পেয়েছিলেন। 11 সেপ্টেম্বর তাকে ফ্লাই করতে হয় এবং বলতে হয়েছে তিনি অসুস্থ, লন্ডনে চিকিৎসা নেবেন। এবং এটা ছিল কার্যত একটা নির্বাসন তাকে দিয়ে দেয়া। এবং আমরা জানি এর পরের ঘটনাগুলো কি হয়েছে। নানামুখী তত্ত্ব আসলে আমরা শুনেছিলাম যে তারেক রহমান এটা করেছেন, সেটা করেছেন, এবং এটাও তাকে শুনতে হয়েছে যে যদি আপনি পারেন তাহলে দেশে এসে দেখান। এবং আমরা যখন নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কথা শুনছিলাম, এমনকি সাধারণ মানুষেরও, তাদের প্রত্যেকের একটা কমন কথা ছিল। তারা বলছিলেন যে ইতিহাস সবসময় একটা রিয়েলিটি তৈরি করে, যা ঘটেছে সেই সত্যটা তুলে ধরে, সেটা আজ হোক কাল হোক। আমরা দেখলাম তারেক রহমানের ক্ষেত্রে সেই সত্যটা প্রকাশ হলো 17 বছর 3 মাস 22 দিন পর। একটু আগে আমাদের বার্তা কক্ষে একজন হিসেব করছিলেন যে 6000 কতদিন পরে, এবং এটা তারেক রহমান নিজে ফেসবুকে উল্লেখ করেছেন তার ছবিটা দিয়ে, তিনি যখন আকাশসীমায় আসছিলেন। এখন রাজনীতিতে দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে। আপনি জানেন যে এখানে নেতৃত্বের একটা সংকট রয়েছে, কারণ যোগ্য একটা নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যার ভয়েসটা আসলে আমরা সবাই অনুসরণ করব, দেশটা ঠান্ডা হবে। তারেক রহমান সেরকম একটা ভয়েস হতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে এটাকে শুধুমাত্র তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যদি আমরা চিন্তা করি তাহলে ছোট আকারে চিন্তা করছি, তিনি একটা নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে। আপনি নিজেও তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, মাঠের সাংবাদিকতা করেছেন, নির্বাচন কমিশন আপনি বিট করেছেন, নির্বাচন কাভার করার অভিজ্ঞতা আছে। তাই নিয়ে আপনার কাছে বরং আমি জানতে চাই, বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যে একটা রোড ম্যাপের মধ্যে আমরা আছি, নির্বাচনের একটা ট্রেনে আমরা আছি, সেখানে বিএনপি সবার আগে আছে, কারণ তারা বলছে তারা নির্বাচনমুখী দল, সবার আগে নির্বাচনের কথাও তারা বলেছেন, এবং এই প্রেক্ষাপটে তারেক রহমান দেশে আসলেন। আপনি আসলে কি দেখছেন, মানে নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের এই সংযোজনটা আসলে কি ধরনের মাত্রা তৈরি করতে পারে? অবশ্যই এটি একটি বিশাল কারণ হচ্ছে, কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন যে নেতৃত্বের সংকটে আসলে এখন এই মুহূর্তে কিন্তু ভুগছে, এবং সেই হিসেব করে যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, এখন নেতৃত্বের জায়গাটি তার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখানে তারেক রহমানের উপরেই আসলে বলা যায় কিন্তু পুরো বিএনপির যদি দল হিসেবে আমরা চিন্তা করি, তার উপর আসলে দায়িত্বটা।
সেই হিসেব করে যখন তিনি এখন সশরীরে, কারণ অনেক দিন গেছে আমরা দেখেছি উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এসে, কিন্তু সরাসরি যখন নেতৃত্ব সামনে আসে বা নেতা যখন একজন সাধারণ কর্মীর সামনে আসে, জনগণের সামনে আসে, সেটি কিন্তু একটু ভিন্ন মাত্রা। তো সব কিছু মিলে এখন তারেক রহমান যখন এই ঠিক নির্বাচনের মাসখানেক আসলে আমরা বলতেই পারি, মাস দেড় মাস এরকম একটা সময়, সেই অনেকটা বা কঠিন সময়, অনেকটা হচ্ছে পরিবর্তনের সময়, সেরকমভাবে তিনি যখন আসছেন এবং আছেন, আসলে এখন আমরা আছেনই বলতে পারি, কিন্তু তিনি বাংলাদেশে অবস্থান করছেন, এটি দলের জন্য, রাজনীতির জন্য এবং দেশের জন্য একটি অন্যরকম বিষয়। তবে সামনে তাকে কিন্তু অনেক চ্যালেঞ্জ নিতে হবে, কারণ হচ্ছে তিনি যেভাবে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে ঘিরে, সেখানে কিন্তু বলা যায় বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপট বা বাংলাদেশের বর্তমানের যেরকম আসলে ভৌগোলিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক কাঠামো বলেন, সেগুলো কিন্তু ভিন্ন। সেখানে কিন্তু বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হতে হয়। এই যে আমাদের আমি একটু বলছিলাম যে তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছিলেন, আমরা হিসাব করছিলাম যে এটা 17 বছর 3 মাস 22 দিন, সেটাকে আসলে যদি এইভাবে কনভার্ট করা হয় পুরোটা দিন আকারে, তাহলে সেটা 6314 দিন পর বাংলাদেশের আকাশে। আপনি দেখছেন তানিয়া, দীর্ঘ আসলে দিন আমরা যদি বলি, এবং এই দীর্ঘ সময়টা যদি আমরা সেরকম ঘন্টা হিসেব করি বা সময়ের হিসেব যদি করি, তাতেও হয়তো আরও দীর্ঘ হবে। কিন্তু যে বিষয়টা আসলে তখন আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, সেটি হচ্ছে যে এই সামনে নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমানের যে ভূমিকা হবে, তার উপরে বলা যায় বাংলাদেশ এখন পুরো ওই নেতৃত্বের জায়গা বলেন, দিক নির্দেশনা বলেন, নতুন বাংলাদেশ আসলে গড়ার যে জায়গাটি, সেটি আসলে তৈরি হবে। কারণ তিনি এখন যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাববেন, সেটির প্রতিফলন কিন্তু সাধারণ মানুষ দেখতে চাবেন। তো সেই হিসেবে তার কাঁধে শুধু দল না, পুরো দেশের এক ধরনের দায়িত্ব কিন্তু আছে। কারণ আপনি খুব চমৎকার চ্যালেঞ্জের কথা বলছিলেন, এবং আমি আসলে বিভিন্ন আর্টিকেলগুলো দেখছিলাম যে কি ধরনের চ্যালেঞ্জ আসলে তারেক রহমানকে ফেস করতে হতে পারে। দুটো চ্যালেঞ্জের কথা সবাই বলছেন। প্রথমত, এখন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিংবা সংঘবদ্ধভাবে নানা ইস্যুকে কেন্দ্র করে মব জাস্টিস তৈরি হয়। তারেক রহমানকে এই মব জাস্টিসটা মোকাবেলা করতে হবে, অর্থাৎ যেদিকে যে বিচ্ছিন্নগুলো পরিস্থিতি তারা তৈরি করছে, তার সুকৌশল নেতৃত্ব দিয়ে আসলে সেটাকে বলা যেতে পারে ঠান্ডা করার জন্য যা যা করা দরকার সেই কাজটা করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে অপতথ্য। এবং আপনি জানেন যে এখন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, তার পরিবার, সেলিব্রিটি, গণমাধ্যম কর্মীও বটে, প্রত্যেকে টার্গেট হচ্ছে এই অপতথ্য নিয়ে। এবং এআই এমন একটা মাত্রা সংযোজন করে দিয়েছে যে মানুষ কনফিউজ হচ্ছেন। কাজেই এই দুটোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আপনার কাছে কি মনে হয় দুটো বাইরে আর কি হতে পারে? আমার কাছে অবশ্য এই জিনিসটা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি না, এবং অত কঠিন ভাবেও আমি দেখতে চাই না। আমার কাছে মনে হয় বরং মব জাস্টিস যেটা হচ্ছে, তার নামে আসলে যেটা হচ্ছে, সেটি আবার বন্ধ হয়ে যেতে পারে। কারণ যেহেতু এতদিন বলা যায় শূন্য ছিল, কেউ কারো কথা শুনতো না, কেউ কাউকে মানতো না। সরকার নানাভাবে চেষ্টা করেছে, নানাভাবে হয়তো সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে হোক, আহ্বান জানিয়ে হোক, নানাভাবেই কিন্তু আসলে চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গায় খুব একটা সফল আসলে হওয়ার সুযোগটি তাদের অনেক কম। কিন্তু যখন একজন নেতা আসবেন বা একজন নেতৃত্ব দানকারী কেউ থাকবেন সরকারের বাইরে, তখন কিন্তু এই জায়গাগুলোতে মানুষ কিন্তু দ্বিতীয়বার চিন্তা করবে। হয়তো আমরা সামনের দিনগুলোতে এরকম ঘটনা দেখতে পাবো না, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে হয়তো তখন, কারণ যেহেতু তারেক রহমান রাজনীতির হালটা ধরবেন, তিনি কিছু কথা বলবেন, তিনি হয়তো মানুষকে বোঝাবেন, তার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ দেশের মানুষকে অনেক কিছু হয়তো তিনি বলবেন। সেই জায়গা থেকে হয়তো মানুষের পরিবর্তনের জায়গাটা তৈরি হতে পারে, তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, সেটা একটি বিষয়। আর এআই আসলে এর কাছে আমরা একেবারেই অসহায়, আমরা আসলে এখান থেকে উত্তরণের পথ আসলে কারণে অনেক কঠিন কঠিন কথা বলছি। এই ফাঁকে আমার কিন্তু জীবর কথা মনে হচ্ছে, মানে তারেক রহমান অনলাইনে সেও এখন বাংলাদেশে, এবং আমরা আসলে তারেক রহমানকে দেখেছি, তাকে বহনকারী ফ্লাইটে দেখেছি, পরিবারের সদস্যরও দেখবো। তবে আমার মনে হয় ছোট ছোট যারা বাচ্চারা আছেন এবং যারা আসলে পোষা প্রাণীর ভক্ত, তারা কিন্তু জীবর দিকে চোখ রাখবে, কারণ খুব ভক্ত আসলে তারেক রহমান। এমনও হতে পারে দেখা যাবে এটি এখন এত জনপ্রিয় হওয়ার কারণে সবাই হয়তো এই যেই বলে বিড়ালটির যেই জাত,
সেটি হয়তো নেবার জন্য, পালবার জন্য হয়তো আগ্রহী হয়ে উঠতে পারেন। এটি আবার এক ধরনের ব্যবসায়িক দিকেও হয়তো চিন্তা করা যেতে পারে। আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই, তাই আপনি যখন অফিসে আসছিলেন আপনি দেখছিলেন যে আসলে মানুষ কেউ পিক আপে করে, কেউ পায়ে হেঁটে, সবাই একটা টি শার্ট বানিয়েছে আলাদা করে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে, মাথায় একটা ক্যাপ, স্লোগানে প্রকম্পিত হচ্ছে। অনেক দিন পর আসলে এরকম ছবিটা দেখা গেল এবং আমরা দেখতে পাচ্ছি একটা শৃঙ্খলা, মানে তারা একটা টিম করে করে আসছে, তারপর এক জায়গায় জড়ো হচ্ছে। এবং আমি দেখছিলাম যে আসলে দুটো প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছিল। প্রথমত, কেন আসলে 300 ফিটে করা হলো? এটা তো হতে পারতো সরোয়ার্দী উদ্যানে, হতে পারতো মানিক মে এভিনিউতে, সেটা কেন আসলে 300 ফিটে করা হলো? এবং কেন 25শে ডিসেম্বরই আসলে তারেক রহমান দেশে ফিরলেন? এবং যেটা জানতে পারলাম, এগুলোর পেছনে একটা মূল উদ্দেশ্য ছিল জনদুর্ভোগ এড়ানো। 25শে ডিসেম্বর সরকারি ছুটি, বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, দুদিন ছুটি, কাজেই মানুষজন কিছুটা হলেও একটু বিশ্রাম নেবে বাসায়, কাজেই এই সুযোগটা তিনি কাজে লাগাতে চান। এবং মানিক মে এভিনিউ কিংবা এই যে সরোয়ার্দী এভিনিউটা, উদ্যানটা, এদিকে তিনি যাননি, কারণ এদিক থেকে গেলে বড় একটা রাস্তা ক্রস করতে হতো এবং সেখানেও আসলে নেতাকর্মীদের একটা সমাগম হতো, জনদুর্ভোগ তৈরি হতো, যে কারণে এয়ারপোর্ট থেকে নেমে বাম দিক থেকে সোজা 300 ফিটে। এবং জুলাই নামটার সাথে একটা ইতিহাস এখন জুড়ে গেছে। 36 জুলাই এক্সপ্রেস ওয়ে এখন 300 ফিটে সেই সমাবেশ স্থলের নাম। যদিও তারেক রহমান বারবার করে বলেছেন এটা কোনো সমাবেশ না, এটা কোনো সংবর্ধনা না, এটা একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটা মঞ্চ, যেখানে এত দিন ধরে আসলে দেশবাসী, দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং এখানে তিনি আসলে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ নিতে চান, তারপর তিনি তার মার কাছে যেতে চান। তার মানে এখানেও আরেকটি বিষয় আসলে আপনি বলছিলেন শেষে যে তারপর তিনি তার মার কাছে যেতে চান, কারণ আমরা দেখেছিলাম যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, একেবারেই আসলে তাকে নিয়ে নানা ধরনের দ্বিধা দ্বন্দ্ব আমরা দেখছিলাম। দেশের বাইরে থেকে বিভিন্ন চিকিৎসকরা আসছেন এবং এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে তার সহধর্মিণী তিনিও কিন্তু এসেছিলেন এবং খুব বলা যায় ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখন আবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার। ওই সময় তিনি যে কথাটা বলেছিলেন, যে আবেগঘন একটি কথা ছিল, যে একটা সন্তান তার মাকে আসলে দেখতে চায়, তার মার কাছে আসতে সে পারছে না, এই যে একটা আবেগের জায়গাটি, সেটিও কিন্তু আমার কাছে মনে হয় যে এই জুলাই এক্সপ্রেসের যে সংবর্ধনার কথাই আমরা যদি বলি, বা তার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশের যে জায়গাটি তৈরি হয়েছে, সেখান থেকে অনেকটা আরও কাছে। কারণ যতটুকু আসলে কম সময়ে এখানে আসলে রাখা যায়, কারণ যত দ্রুততার সাথে তিনি তার মার সাথে দেখা করতে পারবেন, সেই আবেগের জায়গাটাও আসলে এখানে কাজ করেছে। আর আপনি বলছিলেন যে আসার সময় দেখেছেন যে সবাই খুব সুশৃঙ্খল ভাবে আসছে, পিকআপে এক ধরনের ব্যানার হোক বা যেটাই হোক। এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে মব জাস্টিসের যে বিষয়টি, অর্থাৎ যেই নেতা এখনো এসে পৌঁছাননি বা মাত্র এসেছেন, তিনি এখনো কথা বলেননি, কিন্তু তার উপস্থিতিতেই মানুষ শৃঙ্খল হওয়ার যে প্রবণতা সেটি শুরু করেছে। এটি যদি সামনের দিনগুলোতে আসলে ধারাবাহিকভাবে এগিয়ে যায়, তাহলে কিন্তু বলাই যায় যে এই মব জাস্টিস বলেন অথবা নির্বাচনকে ঘিরে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, সেটি হয়তো কমে আসার একটা লক্ষণ আমরা সাধারণ মানুষ আসলে দেখতে পাবো। কারণ যেটি আসলে আমরা চাই, রাজনৈতিক দল রাজনীতি করবে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ হবে না, সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করবেন, এই প্রত্যাশাটা সবসময় আসলে সবার প্রতি আমাদের থাকে। কিন্তু যেটি থেকে বরাবরই বাংলাদেশ একেবারেই কিন্তু পিছিয়ে ছিল, কারণ কোনো রাজনৈতিক দলই সেভাবে আসলে ভাবেনি দেশকে নিয়ে। তাই প্রত্যাশার জায়গাটা অনেক বেশি তারেক রহমানের উপর, স্বপ্নটা অনেক বেশি বাস্তবায়নের দায়িত্ব আসলে তারেক রহমানের উপর। এখন সামনের দিনগুলোতে তার জন্য শুভকামনা ছাড়া আসলে আমাদের পক্ষ থেকে আর তাকে সহযোগিতা করবার আসলে সুযোগটি কম। এবং এই ছবিটা আপনি দেখেন তানিয়া, মানে আমি দেখছিলাম এটা প্রায় 57,000-এর উপরে শেয়ার হয়েছে। ছোট্ট একটা ক্যাপশন, ফেরা, মানে এত বছর পর বাংলাদেশের আকাশে সূর্যের একটা আলো, প্রথম সকালের যে আলোটা সেটা তার উপর এসে পড়ছে এবং তিনি আসলে দীর্ঘ সফরে একটা ছোট্ট ক্যাপশন দিলেন, ফেরা। এবং আপনি বলছিলেন যে এখানে আসলে প্রত্যাশা এবং একই সঙ্গে তিনি কি করবেন সেটা দেখার বিষয়। আমি রাজনৈতিক বিশ্লেষকদের যে অংশগুলো পড়ছিলাম, তাদের একটা বড় অংশই এটা বলছিলেন যে তারেক রহমানের শুধু নির্বাচনী ফ্যাক্টর হিসেবে নয়, তার একটা দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আছে। এবং বলা যেতে পারে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, সেই সময় সুযোগ ছিল তারেক রহমানের মন্ত্রী হওয়ার। তার বয়স ছিল 35 এবং তিনি তখন চৌকস, মেধাবী, দক্ষ, এবং যেহেতু একটা বনেদি পরিবার থেকে তিনি এসেছেন, খুব কাছ থেকে রাজনীতি জানেন, তিনি মন্ত্রী হতে পারতেন, তিনি সেটি হননি। সেই অফারটাও নেননি এবং সেই আগ্রহ প্রকাশ করেননি। দিন শেষে তিনি মিশে গিয়েছিলেন তৃণমূলের সঙ্গে, কারণ তার মনে হয়েছিল রাজনৈতিকভাবে তার দক্ষ হওয়া প্রয়োজন। এবং যেটা আসলে পরবর্তীতে আমরা দেখেছি যে 6 বছরে টেকেনি, কারণ
6 বছরের মধ্যেই তাকে এই দেশটা ছাড়তে হয়েছে। কিন্তু এই সময়টাতে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে প্রথমে 22, পরবর্তীতে 31 দফা যেটা বিএনপি পক্ষ থেকে দেয়া হয়েছে, সেই 31 দফার প্রত্যেকটা দফা তিনি আসলে কেন প্রয়োজন, কোন প্রেক্ষাপটে সেটা বাস্তবায়ন করা যেতে পারে, বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে, সেগুলো অনলাইনে তিনি খুব চমৎকার করে বলছিলেন। এটা কি তার মনে হয় কিনা যে সামনে যারা রাজনীতিতে আসবেন তাদের জন্য একটা লেসন হতে পারে, একটা শিক্ষণীয় ব্যাপার হতে পারে যে একজন নেতা শুধু পাশে বসে থেকে কর্মীদেরকে উজ্জীবিত করতে পারেন না, হাজার হাজার কিলোমিটার দূরে থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও সমানভাবে উজ্জীবিত করতে পারে? অবশ্যই এটাকে ধরেন আপনি এভাবে বলতে পারেন যে এটি গুছানো নেতা, জি। অর্থাৎ যেভাবেই হোক না কেন উনি কি কাজটা করতে চান সেটি উনি খুব গুছিয়ে পরিকল্পনা ধরে বাংলাদেশের প্রেক্ষাপটকে চিন্তা করে এই দেশের মানুষের মানসিকতা বুঝে কিন্তু ওনার যে পরিকল্পনা সেই বিষয়টি তিনি আসলে সামনে নিয়ে এসেছেন। এবং একই সাথে এই যে আধুনিক যুগে আমরা যেহেতু বসবাস করছি, সরাসরি যেহেতু নানা কারণেই তার আসার সুযোগটি কম ছিল, তাই ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন। অর্থাৎ যোগাযোগের মাধ্যমটি, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমটি, তাদের কথা শুনবার যে জায়গাটি তিনি কিন্তু কখনো হাতছাড়া করেননি। কারণ আমরা দেখেছি বাংলাদেশের সাথে যদি আমরা লন্ডনের টাইম আমরা হিসাব করি, সেখানে 6 থেকে 7 ঘন্টার নানা সময় হচ্ছে ব্যবধান থাকে। অর্থাৎ আমরা এখানে যখন সকাল বা দুপুরে, তার হয়তো সেখানে রাত, অর্থাৎ সেই সময় তার কিন্তু বিশ্রাম নেবার কথা। কিন্তু আমরা দেখেছি অনেক দিন নানা সময় কিন্তু বিভিন্ন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জনসভায়, বিভিন্ন তার দলের কোনো একটি কর্মী সভায় তিনি কিছু যুক্ত হয়েছেন এবং অর্থাৎ তখন কিন্তু তার বিশ্রাম নেওয়ার কথা, তিনি সেটি নেননি। না নিয়ে তিনি যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে কথা বলবার বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়েছেন। এই যে মানুষের এবং নেতাকর্মী বলেন দেশের মানুষের প্রতি তার যে ভালো লাগার জায়গাটি, ভালোবাসার জায়গাটি, এইটি কিন্তু তাকে প্রমাণ করে যে তিনি সবসময় মানুষের সাথে যোগাযোগ, সবসময় একটা সম্পর্কের মধ্যে যেতে চেয়েছেন, তাদের কথা শুনতে চেয়েছেন, কিভাবে দেশকে গড়া যায়, কিভাবে সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর জন্য সেই 31 দফার ভিতরে কিন্তু সেই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে এসেছে। যখন তিনি তৃণমূল থেকে কথাগুলো শুনেছেন তখনই কিন্তু সেটি সাজাতে তার সুবিধা হয়েছে।